এরা যাই ডাকুক, ধর্মঘট ডাকুক, গ্যালাক্সিতে ধর্মঘট ডাকুক, স্বাভাবিক জীবনযাত্রা যেমন চলছে সেভাবেই চলছে। জ্যোতিবাবুর ছেলের ব্যবসা বাড়ানোর জন্য তারা বিস্কুটের কারখানা বন্ধ করেছে, বেঙ্গল ল্যাম্পকে তারা বন্ধ করেছে। আমি কত উদাহরণ বললাম তো, হাজার হাজার। বামপন্থীরা যেটা চাইছে সেটা হচ্ছে ক্ষমতার মধুভাণ্ড ভাগ করা, এবং সেটা ওরা জানে যে পাওয়ারে এসে কোনোদিন পারবে না। এই যে আরজি করের যে হতভাগ্য মেয়েটি মারা গেল, তারপরে রাত জাগার সময় তো অনেক ওই 2 টাকা 4 টাকা কতগুলো কিছু অভিনেত্রী, তারা তো অনেক কিছু রংঢং করলেন, আমরা দেখলাম। বামপন্থী নেতৃত্ব আজকে যে তৃণমূলের বিরুদ্ধে নেমেছে সেটা লোক দেখানো, এবং সফল বিরোধী যারা থাকবেন তাদের ভোট কাটুয়া হিসেবে তৃণমূলের সাহায্য করার জন্য তৃণমূলের থেকে উচ্ছিষ্টভোগী দল হিসেবে এরা ফাংশন করছে। বামপন্থীরা সারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। 26শে বিধানসভা নির্বাচন আছে, কিন্তু তাতে এখনো পর্যন্ত কোনো রকম খাতা খুলতে পারেনি বামপন্থীরা, কিন্তু রাস্তায় আন্দোলনে তাদের বারবার দেখা যায়। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এটা তো খুব স্বাভাবিক, জনসাধারণ এটা ধরে ফেলেছে, কারণ বামপন্থীদের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে তোমাদের এই সংবাদ মাধ্যম আর বিভিন্ন টিভি চ্যানেলগুলো, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, তারা আন্দোলনের নামে যে রাস্তায় নামে সেটাকে ফাইন্যান্স করে কে? পশ্চিমবঙ্গের শাসক দল। এবং আমি আগেও বলেছিলাম এবং পরিসংখ্যান দিয়ে দেখিয়েওছিলাম যে তারা গত 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে কন্টেস্ট করে সেখানে মাত্র 2টি জায়গায় তাদের জামানত বাঁচাতে পেরেছিল, অন্যগুলোতে নয়, ওটার থেকেও কম ভোট পেত। কিন্তু তারা টোটালি 5টা জায়গায় হিন্দুদের ভোট কেটে পশ্চিমবঙ্গের শাসক দলের প্রার্থীকে জিততে সাহায্য করেছিল। এখন দেখো, তোমাকে আমি তখনই সাহায্য করব যখন আমার লাভ হবে। তাহলে কে সাহায্য করে, কার সঙ্গে কার সেটিং, এগুলো তো বোঝাই যায়। এবং পশ্চিমবঙ্গে এত কুস্তির নামে মেলোড্রামা করা হচ্ছে, আর দিল্লিতে গিয়ে ইন্ডিজোটের পিন্ডি চটকাতে পশ্চিমবঙ্গের অনুপ্রেরণার দিদিমণির সঙ্গে হাতে হাত ধরে লড়াই করে এই বামপন্থী দলগুলো। এবং তারা কিন্তু পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত সব মানে কী সব থিওরি এনেছে, লেসার অ্যানিমি, বেটার অ্যানিমি। আচ্ছা, এনিমির মধ্যে লেসার বা বেটার বা গ্রেটার যাই বলো, এগুলো তো তাদের নিজেদের দুর্নীতি, অপদার্থতা, লেজুর বৃত্তি ঢাকার একটা অপপ্রয়াস মাত্র। পশ্চিমবঙ্গের মানুষ এদের ছুঁড়ে ফেলে দিয়েছে। এরা যাই ডাকুক, ধর্মঘট ডাকুক, গ্যালাক্সিতে ধর্মঘট ডাকুক, স্বাভাবিক জীবনযাত্রা যেমন চলছে সেভাবেই চলবে। আচ্ছা, আপনি তো জীবনের বেশ কিছু সময় এই বাম যে শাসন, সেই শাসন দেখে এসছেন, তৃণমূল শাসন দেখছেন। কি মনে হয়, বামপন্থীরা যে কথায় কথায় বলে আসে যে তাদের যে সময় ছিল সেই সময় শিক্ষা, শিল্প, স্বাস্থ্য 3টি উচ্চ স্তরে পৌঁছেছিল? আপনি এক্সপিরিয়েন্স করে এসছেন, আপনি কি বলবেন এ বিষয়ে? পশ্চিমবঙ্গে 200-র ওপরে বড় বড় শিল্প এবং টোটাল শিল্প প্রায় কয়েক হাজার বন্ধ করার নায়ক হচ্ছে এই বাম শক্তিরা। একের পর এক তারা কারখানা বন্ধ করে দিয়েছে। জ্যোতিবাবুর ছেলের ব্যবসা বাড়ানোর জন্য তারা বিস্কুটের কারখানা বন্ধ করেছে, বেঙ্গল ল্যাম্পকে তারা বন্ধ করেছে। আমি কত উদাহরণ বললাম তো, হাজার হাজার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা শুধু অন্তর্বাস পরিয়ে কে বিড়লাকে রাস্তায় ছেড়ে দিয়েছিল এবং পেছনে টিটকিরি দিচ্ছিল। কে বিড়লা গাড়িতে উঠে আর বাড়িতে ফিরে যাননি, সোজা দমদম এয়ারপোর্ট থেকে সেই যে মুম্বাইতে গেলেন, তিনি যতদিন বেঁচে ছিলেন আর ফিরে আসেননি। তো এবং তারপরে বামেদের আরেকটা অসুবিধে হচ্ছে, তারা হয়তো তাদের জন্মের সময় তাদের যে প্রথম জেনারেল সেক্রেটারি ছিল মোহাম্মদ শফিক, সে একজন ব্যর্থ খিলাফতি এবং জেহাদি হওয়ার কারণে তারা জেহাদিদের যে আসমানি কিতাবের ধারা অনুযায়ী
মেয়েদের কোনো ইজ্জত না দেওয়া তার অনুসারী এবং তার বিভিন্ন রকম প্রমাণ, যেমন বানতলা, যেমন ওই তোমার বালিগঞ্জ ব্রিজের ওপরে সন্ন্যাসী হত্যা, বালিগঞ্জের পৈশাচিক ঘটনার পরে জ্যোতি বসু তদানীন্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন এমন তো কতই হয়। আর এরকম কত বলবো, অজস্র ঘটনা আছে। নানুর বামপন্থীরা কিন্তু দাবি করেন স্যার যে তাদের সময় নারী নিরাপত্তার কথা ভাবতে হতো না, নারীরা সব থেকে বেশি সুরক্ষিত ছিল বাম আমলে। দেখো, বলতে তো ট্যাক্স লাগে না, তারা তো যার ছবি টানিয়ে রাখে তাদের সমস্ত অফিসে, এবং বাংলায় বলে মহামতি লেনিন, একজন টাকমাথা লোক, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, সেই লোকটার ডেথ সার্টিফিকেটে তার ডাক্তার যেটা লিখেছিলেন সেটা হচ্ছে তার সিফিলিস রোগ হয়েছিল, সিফিলিসে মারা গেছে, কজ অফ ডেথ সিফিলিসের কারণে। এবং সিফিলিস একমাত্র যৌন সংসর্গ ছাড়া হয় না। এটা বামপন্থীদের চরিত্র। আমি তোমাকে বলি, ইন্দ্রজিৎ গুপ্ত বলে তাদের একজন কমিউনিস্ট নেতা, সেই পার্লামেন্ট কাঁপাতেন, মৃত্যুর আগে তার নাম পরিবর্তন হয়ে ইমতিয়াজ গনি হয়। তিনি সুরাইয়া, একজন বিধবাকে বাধ্য হয়ে বিয়ে করেন আর কি। তো এইসব কথা আমরা জানি। আজকালকার এই বামপন্থী ছেলে মেয়েগুলো, এদের তো কোনো কাজকর্ম নেই, ওই করে ভেসে থাকা, কিছু টাকা পয়সা রোজগার করা, আর ওই পশ্চিমবঙ্গের শাসক দলের থেকে কিছু উচ্ছিষ্ট ভোগী হয়ে জীবন কাটানো, এবং এই যে তোমাদের সংবাদ মাধ্যমে কিছু চেঁচামেচি করে ভেসে থাকার একটা প্রবণতা, এটার জন্যই এইসব হচ্ছে। আচ্ছা বলো তো, যে পশ্চিমবঙ্গে বাম আমলের শেষের দিকে, বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশে মফস্বল শহরে বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো অনেক ছোট ছোট নার্সিংহোম গজিয়ে উঠেছিল, সেই নার্সিংহোমগুলোতে কি কাজ হতো? কিছু কিছু তো বেরিয়ে এসছে এখন, একমাত্র হচ্ছে ইলিগ্যাল অ্যাবর্শন। কিন্তু অ্যাবর্শন যখন লিগ্যালাইজড হয়ে গেল, অ্যান্ড অ্যাট দ্য উইশ অফ দ্য লেডি ইনভলভড, এবং সরকারি হাসপাতালেও অ্যাবর্শন স্বীকৃত হলো, তখন দেখো তারপরে সেই নার্সিংহোমগুলোর অস্তিত্ব নেই। আমি বহু নার্সিংহোম তোমাকে আমি দেখিয়ে দিতে পারি কলকাতা বা তার আশেপাশে, বাম আমলে এগুলো হয়েছিল। এরা বড় বড় কথা বলে। এই যে ধরো তোমাকে আমি বলি, গণেশ কেন দুধ খাচ্ছে, কত বাচ্চা দুধ খেতে পারত? কেন কালী পুজোর সময় বাজি পোড়ানো হয়, কত টাকা নষ্ট হয়? আমি এই সব অসৎ চরিত্র, ডিএনএতে গোলমাল এই বামপন্থী কমিউনিস্ট নেতাদের জিজ্ঞেস করতে চাই। প্রতি বছর 168 কোটি টাকা খরচা হয়, প্রতি বছর হয়তো বেশি, 168 কোটি টাকা হয়তো মাসের হিসেব, যে এখনও ওই যে সিফিলিসে মরা ওই লোকটা লেনিন, তার মৃতদেহ প্রিজার্ভ করার জন্য রাশিয়া খরচা করে। আমি 2 মাস আগে যখন হ্যানয়ে গেছিলাম, আমি দেখেছি একটা গরিব দেশ ভিয়েতনাম, সে কত জায়গা নিয়ে, কত বিপুল লাক্সারির সঙ্গে হোচিমিনের দেহ প্রিজার্ভ করছে। কই, তাদের তো তখন এ কথা মনে হয় না। আর এরা গরিব দুঃখীদের দুঃখে প্রাণ কাঁদে। এদের কিছু কিছু তথাকথিত বিভিন্ন প্রাইজ টাইজ পাওয়া মানুষজন আছেন, ইকোনমিক্সের বড় বড় কথা বলেন, হ্যাঁ, তারা সবসময়ই ইসলামী মানুষদের মধ্যেই খালি একমাত্র অর্থনৈতিকভাবে নিপীড়িত, সামাজিকভাবে অবহেলিত লোক খুঁজে পান। একটা কমিউনিস্ট নেতাকে ভারতবর্ষে দেখেছো? এগুলোর সেই মেরুদণ্ড কোনো দিন আছে যে চীনে যে উইঘুর মুসলমানদের মার্জিনালাইজ করে দেওয়া হয়েছিল এরকম চরম অত্যাচার করে, তার বিরুদ্ধে একটা কথা বলেছে? ওদের সে ক্ষমতা নেই, ওরা এখানে এইসব কথা বলে। এখন আমেরিকার তোমার সাম্রাজ্যবাদের সমালোচনা করে, নিজের ছেলে মেয়ে নাতি নাতনিকে আমেরিকাতে লেখাপড়া করতে পাঠায়, ইংল্যান্ডে লেখাপড়া করতে পাঠায়। একদম মানে বামপন্থীরা
চরিত্রগতভাবে অত্যন্ত নিম্ন মানের, তারা দেশ বিরোধী এবং ভারত বিরোধী যে জেহাদি শক্তি তাদের গেস্টাপো বাহিনী হিসেবে কাজ করে। আচ্ছা স্যার, এই যে 26-এর বিধানসভা নির্বাচন আসছে, সেখানে বামপন্থীরা কোথাও গিয়ে ভাবছে তারা হয়তো পুনরায় এই 26-এর ভোটে নিজেদের যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সেই লড়াইকে কাজে লাগিয়ে তারা হয়তো পুনরায় আবার সিংহাসন দখল করে নিতে পারে। কিন্তু ভারতের ইতিহাসে বা ভারতের যে রাজনীতি যে প্যাটার্নে চলছে, সেখানে দাঁড়িয়ে কার্ল মার্কস কিংবা লেনিন তত্ত্বকে আবার পুনরায় পশ্চিমবঙ্গের সিংহাসনে বসা সম্ভব রয়েছে এখন যে পরিস্থিতি? দেখো, লেনিন তত্ত্ব নিয়ে তুমি যেটা বলে, আসলে তো বামপন্থীরা কেউ লেখাপড়া করে না, জানেও না। লেনিন তত্ত্ব যেটা এসছে সেটা হচ্ছে লেনিন পাওয়ারে আসার পরে। এবং লেনিন তত্ত্ব কি যদি দেখে নাও, যে লেনিন কিন্তু যখন ট্রেনের গার্ডরা এবং ওই তোমার ট্রেনের আরও কিছু কর্মচারী ড্রাইভাররা আন্দোলন করে, তখন তিনি আন্দোলনকারী সেই সব শ্রমিকদের ওপর দিয়ে ট্রেন চালিয়ে তাদেরকে খতম করে দিয়েছিলেন। লেনিন তত্ত্ব স্ট্যালিন তত্ত্ব হচ্ছে তাই। আর তুমি আগে যেটা বললে যে বামপন্থীরা যেটা চাইছে সেটা হচ্ছে ক্ষমতার মধুভাণ্ড ভাগ করা, এবং সেটা ওরা জানে যে পাওয়ারে এসে কোনো দিন পারবে না। ওরা যে শূন্য তার থেকে মহাশূন্যে চলে যাবে। কিন্তু তাদেরও তো খেতে পড়তে হবে, তাদেরও তো বাচ্চা টাচ্চা আছে, তাদেরও তো ওই ফাঁকা ঘরে লেনিন পড়িয়ে কিছু অতিরিক্ত খরচের দরকার আছে। তো সেইগুলো তোলার জন্য তারা শাসক দলের বি টিম হয়ে প্রতি বছর দেখবে ভোটের সময় নেমে পড়ে, এবং আলটিমেটলি তারা লেসার এনিমি আর গ্রেটার এনিমি তত্ত্বে বিজেপির বিরোধিতায় এবং ভোট কাটুয়া হিসেবে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার জন্য আন্দোলনে নামে। আর তুমি যে আন্দোলনের কথা বলো, আমি তো বামপন্থীদের কোনো আন্দোলন দেখিনি। এই যে আরজি করের যে হতভাগ্য মেয়েটি মারা গেল, তারপরে রাত জাগার সময় তো অনেক মানে কি বলবো, ওই 2 টাকা 4 টাকার কতগুলো কিছু অভিনেত্রী, তারা তো অনেক কিছু রংঢং করলেন, আমরা দেখলাম। এবং তথাকথিত বামপন্থী ডাক্তাররা আন্দোলনের নামে নিজেদের কিছু বাগিয়ে নেওয়া অথরিটির থেকে বা তৃণমূল সরকারের থেকে, এছাড়া তো আর কিছু করেনি। এবং এখনও দেখো, আমি বলে দিচ্ছি, এই যে বিভিন্ন কলেজগুলোকে, সে তুমি মানে ডাক্তারির কলেজ বা লয়ের কলেজগুলোই বলো না কেন, এগুলোকে যে তৃণমূলের গুন্ডাবাহিনী হারেমে পরিণত করেছে, তার বিরুদ্ধেও কিন্তু এদের খুব একটা সোচ্চার হওয়ার বামপন্থীদের স্কোপ নেই। এগুলো লোক দেখানো আত্মভোলানো ব্যাপার, এবং একটাই এদের উদ্দেশ্য, সেটা হচ্ছে যে বিরোধী দলের ভোট কাটা, আসল বিরোধী দলের। চাইছি যখন বামপন্থীরা ক্ষমতায় ছিলেন, বামেরা ক্ষমতায় ছিলেন, তখন কি এই বামপন্থী ছাত্র সংগঠন তাদের ইউনিয়ন রুমের যে দাপাদাপি তখন কি ছিল? যে কারণ তারা তো এখন রাস্তায় নামছে, এসএফআই তরফ থেকে বারবার তারা রাস্তায় নামছে, তারা বলছে যে নির্বাচন চাইছি এবং তৃণমূলের যে ইউনিয়নের দাপট, সেই দাপট আমরা রুখতে চাইছি। শোনো, কি বলছো তুমি? তাদের দাপট ছিল না মানে? আমি তোমাকে বলি যে আমাদের শুধু শিক্ষা নয়, সমাজের সব ক্ষেত্রেই বামপন্থীদের থেকে মানে সিপিএমের মেধাবী ছাত্রী হচ্ছেন বর্তমান অনুপ্রেরণা দিদিমণি, এবং ন্যাচারালি সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি ক্ষমতার অধিকারিণী তিনি হয়েছেন, এবং তার অত্যাচারের মাত্রা আরও বেড়েছে। এটা তো স্বাভাবিকভাবেই মানুষ এগিয়ে চলে, দুর্নীতিও এগিয়ে চলেছে। আর বামপন্থীদের ওই সময়ে মেয়েদের নগ্ন করে অত্যাচার করানোর সে ভুরি ভুরি এক্সাম্পল আছে। আমাকে নিজেকে, দেখো আমি ব্যক্তিগত কথা বলি না, আমাকে নিজেকে আলিমুদ্দিনের বিরুদ্ধে লড়াই করে বারবার কোর্টে জিততে হয়েছে, এবং যথেষ্ট অবিচারের শিকারও আমি হয়েছিলাম। একটাই কারণ, যে আমার মেরুদণ্ডটা আমি ক্যাডার হিসেবে বামপন্থীদের কাছে বিকিয়ে দিইনি। আচ্ছা, এই যে আপনি বললেন, একটা অভিযোগ করলেন যে বামপন্থী ছাত্র সংগঠন তখনও নারীদের উপর অত্যাচার করতো, অনেক দাপাদাপি ছিল, কিন্তু অথচ তারা আজকের ইউনিয়ন রুমে তৃণমূল মুক্ত করার জন্য পথে নামছে, নারীরা। এইটাই তো সবচেয়ে অবাক লাগছে। এবং এই যে মিডিয়া পার্সোনেলরা, তোমার বিশেষ করে আমি ইলেকট্রনিক মিডিয়ার বলছি, আমি তো ধরো সিনিয়র জুনিয়র অনেককেই চিনি। আমি আগে
বিভিন্ন চ্যানেলে যেতাম, এখন খুব একটা যাওয়ার সময়ও পাই না, তো তারাও জানে এগুলো কিন্তু হয়ে আসছে। এবং তোমাকে আমি বলছি যে সেই হোপ 65 বোধহয়, যেখানে ওই কিছু নর্তকীরা এসেছিলেন ওই তোমার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে হোল নাইট ফাংশনের জন্য, সেখানে কি হয়েছিল, কতজন ধর্ষিতা হয়েছিলেন, মৃত্যু অবধি হয়েছিল, আজ পর্যন্ত একজনেরও কিন্তু শাস্তি হয়নি সেই সব বামপন্থী নেতৃত্বের। তাদের মধ্যে একজন দাপটের সঙ্গে মন্ত্রিত্ব করে গেছেন, নাম করে এগুলো বলার কোনো, যারা বয়স্ক লোক তারা জানেন। তুমি ভাবছো বিড়লার মতো একজন শিল্পপতি, তাকে শুধু অন্তর্বাস পরিয়ে রাস্তায় হাঁটতে বাধ্য করা হয়েছিল, কীরকম অত্যাচার তখন ছিল। আজকে সে কথা মানুষ ভুলে গেছে। আমি তৃণমূল সরকারের সমর্থক নই, আবার বলছি যে বামপন্থীরা যে অত্যাচার করত তা সেটা তৃণমূল সরকারের আমলে ব্যাপকতা পেয়েছে, কিন্তু বামপন্থী নেতৃত্ব আজকে যে তৃণমূলের বিরুদ্ধে নেমেছে সেটা লোক দেখানো এবং সফল বিরোধী যারা থাকবেন তাদের ভোট কাটুয়া হিসেবে তৃণমূলের সাহায্য করার জন্য তৃণমূলের থেকে উচ্ছিষ্টভোগী দল হিসেবে এরা ফাংশন করছে। একটা প্রশ্ন রাখতে চাইছি, এই যে আপনি একটা কথা বললেন যে বামপন্থীদের যে ছাত্র সংগঠন ছিল তারা যখন ক্ষমতায় ছিলেন তখন থেকেই নারীদেরকে কলেজ ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ করা কিংবা শ্লীলতাহানি করা বা নারীদেরকে নানা কটূক্তি করা, সেটা কি বামপন্থীদের সময় থেকেই শুরু হয়ে গিয়েছিল? হ্যাঁ, একদম একদম ওই সময় থেকেই শুরু হয়েছিল। বানতলা কি করে হলো? বানতলার অত্যাচারেরটা দেখো অনিতা দেওয়ানদের বডিতে, এবং সেখানে মুখ্যমন্ত্রীর উল্লাস দেখো। জ্যোতি বসু বলেছেন এমন তো কতই হয়। বিভিন্ন রেপকে আজকে কি বলে আমাদের অনুপ্রেরণা দিদিমণি বলেন ছোট ঘটনা, তখনও মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন ছোট ঘটনা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।